রহস্যময় ভালোবাসা। বৃষ্টি ভেজা সন্ধ্যা, মেঘলা আকাশের নিচে পুরনো শহরের ধূসর রাস্তাগুলো যেন আরো মলিন হয়ে উঠেছে। কলকাতার এক কোণে কলেজ স্ট্রিটের পাশে ছোট্ট ক্যাফেটা বসে আছে বছরের পর বছর। এই ক্যাফের এক কোণে বসে আছে শাইন। শাইনের সামনে ধোয়া ওঠা কফির কাপ, আর তার চোখের সামনে রাখা একটা চিঠি। চিঠিটা এসেছে এক রহস্যময় ব্যক্তির কাছ থেকে, যার নাম সে জানে না, চেহারাও কোনোদিন দেখেনি। গত 3 মাস ধরে প্রতি সপ্তাহে ঠিক এই দিন, এই সময়ে তার জন্য একটা চিঠি এসে পৌঁছায়। চিঠিগুলোতে থাকে শুধু এক লাইন, তুমি কি আমাকে মনে রেখেছ? প্রথম ব্যাপারটাকে খেয়াল না করলেও ধীরে ধীরে কৌতূহল বাড়তে থাকে শাইনের। কে এই অদৃশ্য মানুষ? সে কি সত্যিই শাইনকে চেনে? কেন তাকে মনে রাখার কথা মনে করিয়ে দেয়? আজকের চিঠিতে লেখা ছিল, আজ রাত 1:00টায় গঙ্গার ঘাটে দেখা হবে। শাইন প্রথমে দ্বিধায় পড়ে, তবে কিছুক্ষণ ভাবার পর সিদ্ধান্ত নেয় সে যাবে। রাত 1:00টা, গঙ্গার ঘাট, চারপাশ নিস্তব্ধ, শুধু গঙ্গার কালো জল থেকে ভেসে আসা এক রহস্যময় সুর। শাইন অপেক্ষা করতে থাকে। আচমকা পেছন থেকে একটা নরম গলার আওয়াজ ভেসে আসে, তুমি এসেছো, জানতাম। শাইন চমকে উঠে পিছনে তাকায়। হালকা আলোর নিচে দাঁড়িয়ে আছে এক মেয়ে। পরনে সাদা শাড়ি, মাথার উপর খোলা চুল, আর চোখে এক অদ্ভুত বিষণ্ণতা। তুমি কে? শাইন জিজ্ঞাসা করে। মেয়েটা একটু হাসে, তুমি সত্যিই আমাকে ভুলে গেছো, তাই না? শাইনের মাথার মধ্যে অস্পষ্ট কিছু স্মৃতি খেলে যায়। কোথাও দেখেছে সে এই মুখ। কোথায়? আমি পিথা, মেয়েটি বলে। পিথা? কিন্তু আমি তো তোমাকে চিনি না। মেয়েটির চোখ দুটো মুহূর্তের জন্য ছলছল করে ওঠে। তুমি চিনতে না পারলেও আমি তোমাকে চিনি শাইন। অনেক বছর আগে এই শহরেরই এক কোণে আমাদের দেখা হয়েছিল। আমি তোমার প্রেমে পড়েছিলাম, তুমি জানতেই না। সেই নাবলা ভালোবাসা বয়ে বেড়াচ্ছে আজও। শাইনের কপালে ভাঁজ পড়ে। তাহলে এতদিন পরে এই যোগাযোগ কেন? পিতা একটু থামে, তারপর নিচু স্বরে বলে, কারণ আমি আর বেশি দিন নেই। মৃত্যুর আগে একবার তোমার সামনে আসতে চেয়েছিলাম। শাইনের সুরে শিউরে ওঠে। মানে? পিতা একটা গভীর শ্বাস নেয়। আমি এই শহরেরই এক কোণে মারা গিয়েছিলাম অনেক বছর আগে। ভালোবাসা তোমার কাছে না জানিয়ে, না বলে চলে গিয়েছিলাম। আমার আত্মা আটকে আছে এই শহরে, যতদিন না তুমি আমাকে মনে করছো। আমি চাই তুমি আমাকে মনে করো, আমার ভালোবাসাকে মনে রাখো। তাহলেই আমি মুক্তি পাবো। শাইনের চোখ বড় হয়ে যায়। সে চেয়েও কোনো কথা বলতে পারে না। মেয়েটির মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ ফুটে ওঠে। তুমি আজ আমাকে মনে রেখেছো, তাই আমি মুক্তি পাবো। বিদায় শাইন। শাইন হাত বাড়িয়ে কিছু বলতে চায়, কিন্তু মুহূর্তেই পিঠা হাওয়ার মতো মিলিয়ে যায়। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। সেদিনের পর থেকে আর কোনো চিঠি আসেনি। কিন্তু শাইন জানে, পিঠার ভালোবাসা চিরকাল তার হৃদয় থেকে যাবে। রহস্যময় ভালোবাসা। শাইন্তিকার মনে আজ অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। গরম চায়ের কাপ হাতে জানালার পাশে বসে বৃষ্টি দেখছে সে। প্রতিটি ফোঁটার সাথে যেন তার মনে জমে থাকা অতীতের স্মৃতিগুলো জেগে উঠছে। আজ থেকে ঠিক 3 বছর আগে এক রহস্যময় ঘটনার সাক্ষী হয়েছিল সে। তখনও সে নতুন চাকরিতে যোগ দিয়েছে। অফিসের কাজের চাপে একরকম হাঁপিয়ে উঠছিল। একদিন ছুটির দিন সন্ধ্যায় পার্কে হাঁটতে গিয়েছিল। হঠাৎ করে তার চোখ পড়ল বেঞ্চের উপর রাখা একটা পুরনো চিঠির দিকে। কৌতূহলবশত সেটি তুলে নেয় সে। চিঠির কাগজ পুরনো হলেও লেখাগুলো একদম স্পষ্ট ছিল। প্রিয়তমা, তুমি কি জানো আমার হৃদয়ের গভীরে শুধু তোমারই নাম লেখা আছে? আজ সন্ধ্যায় যদি তুমি পার্কের এই বেঞ্চে এসে বসো, তবে হয়তো আমাদের এই দূরত্বটা ঘুচে যাবে। আমি অপেক্ষায় থাকব। চিঠিতে নাম ছিল না, শুধু নিচে লেখা ছিল অপরিচিত গু। শায়ন্তিকা কিছুক্ষণ চিঠিটি হাতে ধরে থাকল। কে লিখতে পারে এটা? কাকে উদ্দেশ্য করে লেখা? ভাবতে ভাবতে সে বেঞ্চে বসে পড়ল। চারদিকে তাকিয়ে দেখে আশপাশে কেউ নেই। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটি কোমল কণ্ঠ শোনা গেল। তুমি কি সেই চিঠিটি পড়েছ? শায়ন্তিকা চমকে উঠে পেছনে তাকায়। দেখল এক যুবক দাঁড়িয়ে আছে। উচ্চতায় লম্বা, চোখে গভীরতা, মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি। তুমি কে? আমার পরিচয়টা এখনই দিলে মজা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি জানতে চাও, তবে আমাকে একটু সময় দাও।
সায়ন্তিকার মনে কৌতূহল জন্ম নিল। সে ভাবল, যদি ছেলেটি খারাপ কিছু করার উদ্দেশ্যে আসতো তাহলে এত সহজে তার সামনে আসতো না। তাছাড়া ছেলেটির চোখে এমন এক অদ্ভুত আকর্ষণ ছিল যা উপেক্ষা করা কঠিন। সেদিন থেকেই শুরু হলো তাদের কথোপকথন। ছেলেটি তার নাম বলল না, শুধু বলল, তুমি আমাকে রুদ্র বলেই ডাকো। রুদ্র সবসময় সন্ধ্যার সময় পার্কে থাকত। তাদের মাঝে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠতে লাগল। দিন যেতে লাগল, সায়ন্তিকার মনে অনুভূতির জাল বোনা শুরু হলো। রুদ্র সবসময় চিঠি দিয়ে তার মনের কথা প্রকাশ করত, কখনো প্রেমের, কখনো ব্যথার, কখনো গভীর দুঃখের, কিন্তু কখনো নিজের সত্যিকারের পরিচয় প্রকাশ করত না। একদিন সায়ন্তিকা বিরক্ত হয়ে রুদ্রকে বলল, তুমি আসলে কে? আমি এতদিন ধরে তোমার সঙ্গে কথা বলছি, অথচ তোমার কোনো আসল পরিচয় জানি না। রুদ্র একটু হাসল, তারপর বলল, তুমি কি সত্যিই জানতে চাও? সায়ন্তিকা মাথা নাড়ল। রুদ্র তার পকেট থেকে একটি পুরনো ছবি বের করল। ছবিতে একটি ছেলে আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে সায়ন্তিকা চমকে উঠল, কারণ ছবির মেয়েটি দেখতে অবিকল তার মতো। এটা কিভাবে সম্ভব? রুদ্র গভীর শ্বাস নিল, তারপর বলল, এই মেয়েটি ছিল আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা, নন্দিনী। বছর 5 আগে এক দুর্ঘটনায় ও মারা যায়। কিন্তু জানো, ও দেখতে তোমার মতোই ছিল। যখন প্রথম তোমাকে পার্কে দেখলাম, আমি ভেবেছিলাম হয়তো আমার নন্দিনী ফিরে এসেছে। সায়ন্তিকার গা শিউরে উঠল। তাহলে তুমি কি আমাকে নন্দিনীর ছায়া হিসেবে দেখছ? রুদ্র মাথা নাড়ল। শুরুতে হয়তো তাই ভেবেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি নন্দিনী নও, তুমি সায়ন্তিকা। তোমার নিজের পরিচয় আছে, নিজের অস্তিত্ব আছে। আমি তোমার মাঝেও ভালোবাসা খুঁজে পেয়েছি, কিন্তু এটা মানতে আমার সময় লেগেছে। সায়ন্তিকার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। সে কিছু বলার আগেই রুদ্র তার হাতে একটি শেষ চিঠি ধরিয়ে দিয়ে বলল, আজকের পর থেকে আমি আর তোমার সামনে আসব না। যদি কখনো আমার ভালোবাসার মূল্য বোঝো, তাহলে এই চিঠিটা খুলে পড়বে। সায়ন্তিকা হতবাক হয়ে তাকিয়ে রইল। রুদ্র ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সায়ন্তিকা চিঠিটা খুলল। সেখানে লেখা ছিল, আমি জানি তুমি এখনো দ্বিধায় আছো, কিন্তু জানো, ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না। আমি চাই না তুমি আমাকে করুণা করো। যদি তোমার হৃদয়ের গভীরে আমিও কখনো জায়গা পেয়ে থাকি, তাহলে একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে। আমি অপেক্ষায় থাকব। ভালো থেকো, সায়ন্তিকা। সায়ন্তিকার চোখে জল গড়িয়ে পড়ল। সে জানত রুদ্র চলে গেছে, কিন্তু কোথায় সে জানত না। শুধু জানত এই রহস্যময় ভালোবাসার গল্প এখানেই শেষ নয়। একদিন হয়তো রুদ্র আবার ফিরে আসবে, অথবা হয়তো সেই রুদ্রকে খুঁজতে বের হবে। বাইরে তখনও ঝুম বৃষ্টি পড়ছে, আর সায়ন্তিকার মনে একটাই প্রশ্ন, রুদ্র কি সত্যিই চলে গেছে, নাকি সে এখনো কোথাও থেকে তাকে দেখছে? ব্ল্যাক হোল শহরটি তার ভৌতিক অতীতের জন্য পরিচিত ছিল, কিন্তু অ্যামেলিয়ার জন্য এটি ছিল তার নিজের বাড়ি। সে সারা জীবন সেখানেই ছিল, এর প্রাচীন রাস্তা, উঁচু গাছ এবং বনের ধারে শতাব্দী প্রাচীন প্রাসাদ দ্বারা মুগ্ধ। ড্যাভেনুর ম্যানর নামে পরিচিত প্রাসাদটি সর্বদা তাকে আকর্ষণ করেছিল। এটি পরিত্যক্ত ছিল, রহস্যে ঢাকা ছিল, এবং স্থানীয়রা ফিসফিস করে বলত যে একজন যুবকের ভূত এখনও তার হোলগুলিতে ঘুরে বেড়ায়, কিছুর জন্য অপেক্ষা করে, অথবা কারো জন্য। এক বৃষ্টির সন্ধ্যায় অ্যামেলিয়া নিজেকে ড্যাভেনুর ম্যানরের দিকে আকৃষ্ট হতে দেখে। সে সবসময় ভিতরে দেখতে চেয়েছিল, কিন্তু ভয় এবং কুসংস্কার তাকে আটকে রেখেছিল। আজ রাতে তবে কিছু আলাদা ছিল। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছে। সে তার লণ্ঠনটি ধরে রাখল এবং বিশাল অন্ধকারে পা রেখে কটকট শব্দের দরজাটি খুলে দিল। যে মুহূর্তে সে প্রবেশ করল, সে তার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা অনুভব করল। বাতাসে পুরনো কাঠের গন্ধ ঘন হয়ে গেল এবং অন্য কিছু, অব্যাখ্যাযোগ্য কিছু। সে যতই গভীরে এগিয়ে গেল, তার লণ্ঠনটি ঝিকিমিকি করে উঠল এবং হোলগুলিতে একটি মৃদু ফিসফিসিয়ে প্রতিধ্বনিত হল, অ্যামেলিয়া। সে স্থবির হয়ে গেল। কণ্ঠস্বর স্পষ্টতই পুরুষালী, আকাঙ্ক্ষা এবং দুঃখে ভরা। তীব্রভাবে ঘুরে সে দেখতে পেল যে একটি ছায়া আবছা আলো ভরা করিডোর জুড়ে চলে যাচ্ছে। ভয় তার গলা চেপে ধরেছে, কিন্তু কৌতূহল তাকে এগিয়ে দিয়েছে। ফিসফিসিয়ে সে বিশাল রুমে পৌঁছানো পর্যন্ত ফিসফিসিয়ে বলল, একসময়ের বিশাল ঝাড়বাতিগুলো এখন মাকসার জালে ঢাকা। তারপর সে তাকে দেখতে পেল।
একটি বিশাল জানালার পাশে দাঁড়িয়েছিল, চাঁদের আলো তার ফ্যাকাশে মুখ আলোকিত করছিল। সে অসম্ভব সুন্দর ছিল, অন্য যুগের মার্জিত কিন্তু ছেঁড়া পোশাক পরে। তার চোখ গভীর এবং দুঃখে তার সাথে দেখা করল। তোমার এখানে থাকা উচিত নয়, সে বলল, তার কণ্ঠস্বর সতর্কীকরণ এবং আকাঙ্ক্ষা উভয়ই বহন করে। তুমি কে? অ্যামেলিয়া ফিসফিসিয়ে বলল। আমার নাম ইলিয়াস, সে কাছে এগিয়ে এসে বলল। আমি শতাব্দী ধরে এখানে আছি, অপেক্ষা করছি। অ্যামেলিয়ার হৃদয় কেঁপে উঠল। কিসের জন্য অপেক্ষা করছি? উত্তর দেওয়ার আগে ইলিয়াস দ্বিধায় পড়েছিল, তার দৃষ্টি কখনো তার দৃষ্টি ছেড়ে যায়নি। তোমার জন্য। অ্যামেলিয়ার বুকে একটা কাঁপুনি বয়ে গেল, কিন্তু সেটা ভয় ছিল না। এটা অন্য কিছু ছিল, আরো গভীর কিছু। সে যেভাবে তার দিকে তাকাল, যেন সে তার পৃথিবীতে একমাত্র জিনিস, তাতে তার বুকটা শক্ত হয়ে গেল। আমি বুঝতে পারছি না, সে বলল, সাবধানে এগিয়ে গেল। কেন আমি? কারণ তুমি একমাত্র যে আমাকে মুক্ত করতে পারো, ইলিয়াস বিট করে বলল। এই অভিশাপ ভাঙতে পারো একমাত্র যে কি? সে তাকে তার গল্পটি বলল, কিভাবে শতাব্দী আগে সে একজন মহিলার প্রেমে পড়েছিল যে তাকে বিশ্বাসঘাতকতা করেছিল, যার ফলে তার অকাল মৃত্যু হয়েছিল। তার ভালোবাসা এবং হৃদয় ভাঙনের যন্ত্রণা তার আত্মাকে ড্যাভেনুড ম্যানরের সাথে আবদ্ধ করেছিল, তাকে জগতের মধ্যে আটকে রেখেছিল। কেবল অন্যের ভালোবাসাই তাকে মুক্ত করতে পারে। অ্যামেলিয়ার চোখে জল এসেছিল। সে জানত না কেন, কিন্তু সে তাকে বিশ্বাস করেছিল। সে তার ব্যথা অনুভব করেছিল যেন এটি তার নিজের। তাদের মধ্যেকার টান অনস্বীকার্য, সময়ের চেয়েও বড় একটি শক্তি। আমার কি করা উচিত? সে জিজ্ঞাসা করল। ইলিয়াস হাত বাড়িয়ে দিল, তার ঠান্ডা আঙ্গুলগুলি তার উপর চাপা দিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো। সত্যিই আমাকে ভালোবাসো? তবেই আমি এগিয়ে যেতে পারব। অ্যামেলিয়া ইতস্তত করল। সে কি ভূতকে ভালোবাসতে পারে? সে কি তার হৃদয় এমন কাউকে দিতে পারে যে চিরতরে অদৃশ্য হয়ে যেতে পারে? কিন্তু ইলিয়াসের চোখের দিকে তাকিয়ে সে উত্তরটি জানত। সে পরের রাতগুলির ড্যাভেনুড ম্যানরে কাটিয়েছে, ইলিয়াসের সাথে কথা বলেছে, তার অতীত, তার আশা, তার স্বপ্ন সম্পর্কে শিখেছে। তাদের বন্ধন আরও গভীর হতে থাকে, এবং যত দিন যাচ্ছে অ্যামেলিয়া অনুভব করতে থাকে যে তার হৃদয় তার প্রতি অনুরক্ত হয়ে পড়ছে। সে আর প্রাসাদটিকে ভয় পায় না, অন্ধকারের ফিসফিসানিকেও ভয় পায় না। সে তাদের স্বাগত জানায়, কারণ তারা তাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যায়। পূর্ণিমার রাতে ইলিয়াস তার হাত নিজের হাতে নিয়ে ফিসফিসিয়ে বলল, অ্যামেলিয়া, তুমি কি আমাকে ভালোবাসো? সে মাথা নাড়তেই তার গাল বেয়ে অশ্রুধারা বইতে লাগল। হ্যাঁ ইলিয়াস, আমার সমস্ত হৃদয় দিয়ে। হঠাৎ এক ছটকায় বাতাস বইল, এবং এক সোনালি আলো তাকে ঘিরে ধরল। তার চোখ বড় বড় হয়ে গেল, আনন্দ এবং দুঃখ উভয়ই ভরে উঠল। তাহলে আমার সময় এসেছে। না! অ্যামেলিয়া চিৎকার করে কেঁদে উঠল, তার হাত আরও শক্ত করে চেপে ধরল। অন্য কোনো উপায় থাকতে হবে। ইলিয়াস হাসল, তার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তুমি আমাকে মুক্ত করেছ, আমার ভালোবাসা। আর যদিও আমাকে চলে যেতে হবে, জেনে রাখো যে আমি সবসময় তোমার সাথে থাকব। আলো তাকে ঢেকে ফেললে তার রূপ ম্লান হতে শুরু করে। অ্যামেলিয়া কেঁদে উঠল, কিন্তু সে জানত যে এটি এমনই হওয়া উচিত। অভিশাপ ভেঙে গেছে। পরের দিন সকালে প্রাসাদটি আর ভুতুড়ে মনে হচ্ছিল না। ফিসফিসানি চলে গেছে, বাতাস উষ্ণ ছিল, এবং অ্যামেলিয়া এক অদ্ভুত শান্তির অনুভূতি অনুভব করেছিল। যদিও ইলিয়াস চলে গিয়েছিল, তার ভালোবাসা তার সাথেই রয়ে গেল, প্রতিটি ছায়ায়, বাতাসের প্রতিটি নিঃশ্বাসে। এবং প্রতি রাতে যখন সে চোখ বন্ধ করত, তখনও সে তার কণ্ঠস্বর শুনতে পেত, মৃদু, কোমল, ভালোবাসায় ভরা। আমি সবসময় তোমার সাথে আছি। পাহাড় আর অন্তহীন তৃণভূমির মাঝখানে অবস্থিত এক অদ্ভুত ছোট্ট শহরের প্রাণকেন্দ্রে আয়েশা নামে এক তরুণী বাস করত। সে ছিল একজন স্বপ্নদর্শী, তার আত্মাপ্রেম আর অভিযানের গল্পে ভরা। প্রতি সন্ধ্যায় সে জানালার পাশে বসে চা খেতে খেতে সূর্যাস্তের সোনালি রং আকাশে রং করা দেখত, আর ভাবত ভালোবাসা কি কখনো তাকে খুঁজে পাবে। এক গ্রীষ্মে শহরটি একজন অপরিচিত ব্যক্তিকে স্বাগত জানালো, রোহান, একজন ভ্রমণ আলোকচিত্রী, যার হৃদয় ছিল ভ্রমণের আকাঙ্ক্ষায় ভরা। সে তার কাঁধে একটি ক্যামেরা ঝুলিয়ে এবং একটি হাসি নিয়ে এসেছিল যা সবচেয়ে শীতল হৃদয়কে গলে দিতে পারে। সে শহরের সারাংশ ধারণ করতে এসেছিল, কিন্তু সে জানত না যে তার জন্য আরও সুন্দর কিছু অপেক্ষা করছে। তাদের পথ পুরনো বইয়ের দোকানে মিলিত হয়েছিল, যেখানে আয়েশা প্রায়শই গল্পের জগতে পালিয়ে যেত।
রোহান স্থানীয় ইতিহাসের উপর একটি বই খুঁজছিল এবং আয়েশা তার কৌতূহলে আকৃষ্ট হয়ে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল। তারা যখন ধুলোবালির পাতাগুলি ব্রাউজ করছিল, তখন হাসি এবং চুরি করা দৃষ্টি দীর্ঘ কথোপকথনে পরিণত হয়েছিল। আয়েশা নিজেকে রোহানের জীবনের প্রতি আবেগের প্রতি আকৃষ্ট করতে পেরেছিল, অন্যদিকে রোহান আয়েশার শান্ত মনোমুগ্ধকর মনোভাব এবং গল্পের প্রতি তার ভালোবাসায় মুগ্ধ হয়েছিল। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল এবং তাদের বন্ধন আরও গভীর হয়েছিল। তারা পাথরের রাস্তায় ঘুরে বেড়াত, তারার আকাশের নিচে গোপনীয়তা ভাগ করে নিত এবং একে অপরের সান্ত্বনা খুঁজে পেত। রোহান প্রতিটি ছোট ছোট মুহূর্তই ছবি তুলেছে, যেভাবে আয়েশা তার প্রিয় বইটি নিয়ে কথা বলার সময় তার চোখ জ্বলজ্বল করে, নদীর ধারে হাঁটার সময় বাতাস তার চুলের সাথে কিভাবে খেলা করত এবং পাহাড়ের উপর দিয়ে তার হাসি কিভাবে প্রতিধ্বনিত হতো। কিন্তু গ্রীষ্মের শেষের দিকে এগিয়ে আসতেই তাদের সুখের উপর একটা ছায়া নেমে এলো। রোহানকে চলে যেতে হলো, তার পরবর্তী গন্তব্য অপেক্ষা করছিল। আয়েশা জানত এই মুহূর্তটি আসবে, তবুও বিদায় জানানোর কথা ভেবে তার হৃদয় ব্যথা করছিল। তার চলে যাওয়ার আগের রাতে তারা হ্রদের ধারে বসেছিল, নীরব, তাদের আঙ্গুলগুলি জড়িয়েছিল, যেন সময়কে ধরে রেখেছে। তুমি কি ফিরে আসবে? আয়েশা অবশেষে জিজ্ঞাসা করল, তার কণ্ঠস্বর কেবল ফিসফিসিয়ে বলল। রোহান একটা গভীর নিঃশ্বাস ফেলে তার চোখের দিকে তাকাল। আমি জানি না রাস্তা আমাকে কোথায় নিয়ে যাবে আয়েশা, কিন্তু আমি একটা জিনিস জানি, প্রতিটি সূর্যাস্তে, আমার বলা প্রতিটি গল্পে, আমার তোলা প্রতিটি ছবিতে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আয়েশার চোখে জল এসে গেল, কিন্তু সে হাসল। তারপর আমি তোমার জন্য অপেক্ষা করব, প্রতিটি সূর্যোদয়ে, আমার পড়া প্রতিটি পৃষ্ঠায়, আমার স্বপ্নের প্রতিটি স্বপ্নে। কি একটি কোমল চুম্বনের মাধ্যমে তারা আলাদা হয়ে গেল, দুটি আত্মা ভালোবাসায় আবদ্ধ, কিন্তু ভাগ্য দ্বারা পৃথক। আর রোহান চলে যাওয়ার সময় শেষবারের মতো ঘুরে দাঁড়ালো, মেয়েটিকে তার হৃদয়ে ধারণ করে, কারণ সে জানত যে কিছু প্রেমের গল্প কখনোই সত্যিকার অর্থে শেষ হয় না, তারা কেবল আবার শুরু করার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। রোহদ নামক একটি ছোট উপকূলীয় শহরে অস্তগামী সূর্যের সোনালী আলো এলিয়ান নামে এক তরুণ শিল্পী বাস করতেন। তিনি তার দিনগুলো অসীম সমুদ্রের ছবি আঁকতেন এবং রাতগুলো সেই মুখের ছবি আঁকতেন যা তিনি আবার দেখতে চেয়েছিলেন। সেই মুখটি ছিল মীরার, যে মেয়েটি একসময় তার পৃথিবীতে রং নিয়ে এসেছিল। এলিয়ান এবং মীরা 5 বছর আগে শহরের বার্ষিক লণ্ঠন উৎসবে দেখা করেছিলেন। ভাসমান লণ্ঠনের মতো হালকা হাসি দিয়ে মীরা প্রথম ব্যক্তি ছিলেন যিনি এলিয়ানকে সত্যিকার অর্থে দেখতে পেয়েছিলেন। তিনি তার শিল্পকে উৎসাহিত করেছিলেন, তাকে তার প্রতিভার প্রতি বিশ্বাস করিয়েছিলেন যখন সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। বিনিময়ে এলিয়ান প্রতিটি চিত্রকর্মে, তার ব্রাশের প্রতিটি আঘাতে তার সারাংশ ধারণ করেছিলেন, যা তার প্রতি তার ভালোবাসার প্রমাণ। কিন্তু জীবনের নিজস্ব পরিকল্পনা ছিল। মীরার পরিবার রোহদ থেকে কয়েক মাইল দূরে শহরে চলে গিয়েছিল। তারা লেখার, ফোন করার, দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথমে তারা তাদের প্রতিশ্রুতি রেখেছিল, কিন্তু সময়ের সাথে সাথে চিঠিগুলি হ্রাস পেয়েছে, ফোন বিরল হয়ে উঠেছে এবং অবশেষে নীরবতা তাদের মধ্যে স্থান পূরণ করেছে। তবুও এলিয়ান কখনো তাকে আঁকা বন্ধ করেনি, কখনো তাকে ভালোবাসা বন্ধ করেনি। একদিন সন্ধ্যায়, যখন লণ্ঠন উৎসব রোহদ হতে ফিরে আসছিল, এলিয়ান নিজেকে পরিচিত বাজারের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখতে পেল, ভাজা বাদাম এবং সমুদ্রের লবণের সুবাস বাতাসে ভরে উঠছিল। স্মৃতিতে তার হৃদয় ব্যথিত ছিল। সে কাঠের ঘাটে পা রাখল, যেখানে তারা তাদের প্রথম চুম্বন ভাগ করে নিয়েছিল। তার হাত ধরে তার মুখ ভর্তি স্কেচবুক, যেন এটি একমাত্র প্রমাণ যে সে কখনো বাস্তব ছিল। এলিয়ান, কণ্ঠস্বর ছিল নরম, অনিশ্চিত। সে ঘুরে দাঁড়াল, তার হৃদয় ধড়ফড় করছিল। আর সেখানে সে ছিল, মীরা, তার সামনে দাঁড়িয়ে, চাঁদের আলো সমুদ্রের মতো তার চোখ জ্বলছিল। সময় তাকে বদলে দিয়েছে, সে বয়স্ক, জ্ঞানী, কিন্তু ঠিক ততটাই সুন্দর দেখাচ্ছিল। আমি ভেবেছিলাম তোমাকে এখানে পাব, সে ফিসফিসিয়ে বলল। তার নিঃশ্বাস আটকে গেল। মীরা, আমি ভেবেছিলাম। আমি জানি, সে কাছে এগিয়ে এসে বলল। আমি দূরত্বকে একটি অজুহাত হতে দিয়েছিলাম, কিন্তু আমি কখনো তোমার কথা ভাবা বন্ধ করিনি। আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি। কি সে একটি কাঁপানো হাসি দিল, তার হাত কাঁপছিল যখন সে তার দিকে হাত বাড়িয়ে দিল। আমিও করিনি। কি প্রথম লণ্ঠন আকাশে ওঠার সাথে সাথে এলিয়ান এবং মীরা ঘাটে একসাথে দাঁড়িয়েছিল, তাদের আঙ্গুলগুলি জড়িয়েছিল।
বছরের পর বছর ধরে বিচ্ছিন্নতা গলে গিয়েছিল, কেবল সেই ভালোবাসা রেখে গিয়েছিল যা কখনো ম্লান হয়নি। এবং সেই মুহূর্তে উজ্জ্বল লণ্ঠনে ভরা আকাশের নিচে রোহদ একটি প্রেমের গল্পের পুনরুজ্জীবিত হওয়ার সাক্ষী হয়েছিল, যা আর কখনো ভাগ্যের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হবে না। শরতের আকাশের সোনালি আভায় এইডেন তার জন্মস্থান রোহধর শান্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঝরা পাতা আর স্মৃতির গন্ধে ভেসে বেড়াচ্ছিল এইডেন। সে চলে যাওয়ার পর অনেক বছর কেটে গেছে, এলারাকে শেষবার দেখার পরও অনেক বছর কেটে গেছে। পুরনো বইয়ের দোকানের কাছে পৌঁছানোর পর তার হৃদয় আশা আর আকাঙ্ক্ষায় কেঁপে উঠল, যেখানে তারা অসংখ্য বিকেল একসাথে কাটিয়েছিল। ইলারা ছিল তার যৌবনের সবচেয়ে উজ্জ্বল অংশ। সে ছিল সেই মেয়ে যে বাতাসে কবিতা দেখতে পেত, যে ছোট ছোট জিনিসের জাদুতে বিশ্বাস করত। এক কাপ চা ভাগ করে নেওয়া, সন্ধ্যায় লণ্ঠনের নরম আলো, এক দৃষ্টিতে অব্দগ্ধ প্রতিশ্রুতি। তারা পাশাপাশি বড় হয়েছিল এবং তাদের ভালোবাসা বইয়ের পাতার ফাঁকে ফাঁকে এবং ভবিষ্যতের স্বপ্নের ফিসফিসিয়ে বলার মধ্যে প্রস্ফুটিত হয়েছিল। কিন্তু সময় তাদের আলাদা করেছিল। এইডেন তার ক্যারিয়ারের পিছনে শহরে চলে গিয়েছিল এবং যদিও তারা যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, জীবন তাদের বিভিন্ন দিকে টেনে নিয়েছিল। এখন বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে সে আশা এবং ভয়ের মিশ্রণ অনুভব করেছিল। সে কি তাকে ঠিক যেমনটি মনে রেখেছিল সেভাবে মনে রাখবে? সে যখন ভেতরে পা রাখল তখন দরজার উপরের ঘণ্টাটি ঝনঝন করে বাজল। পুরানো কাগজ এবং তাজা ফুলের সুবাস তাকে স্বাগত জানাল, ঠিক যেমনটি সে মনে রেখেছিল। এবং তারপর সে সেখানে ছিল। ইলারা কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিল, তার লালচে চুল তার কানের পিছনে আটকে ছিল যখন সে একটি নোটবুকে কিছু লিখেছিল। যে মুহূর্তে তাদের চোখ মিল, মনে হলো সময় যেন নিজের মধ্যে গুটিয়ে গেল। আইডেন, সে ফিসফিসিয়ে বলল। জেন তার নাম বললে মুহূর্তটি ভেঙে যাবে। এলারা, সে আবার নিঃশ্বাস ফেলল, আরও এক পা এগিয়ে গেল। এক সেকেন্ডের জন্য নীরবতা তাদের ঘিরে ফেল। বছরের পর বছর ধরে তারা যেসব কথা বলেনি তাতে ভরে গেল। তারপর সে হাসল, সেই উজ্জ্বল হাসি যা একসময় তার পৃথিবীকে একই সাথে ছোট এবং অসীম মনে করিয়ে দিয়েছিল। তুমি ফিরে এসেছো, সে বলল। আমি আসলে কখনো যাইনি, সে স্বীকার করল। এখানে নেই। সে তার বুকে হালকাভাবে টোকা দিল। সমস্ত সময় হারিয়ে যাওয়ার সাথে সাথে তার হৃদয় ব্যথা করছিল। সে তার নোটবুকটি বন্ধ করে তার হাতের দিকে এগিয়ে গেল। তাহলে আর সময় নষ্ট করা উচিত নয়। এবং ঠিক এভাবেই ভালোবাসা, যা একবার থেমে গিয়েছিল, আবার শুরু হলো, অম্লান, অটল এবং আগের চেয়েও সুন্দর। রু দে লা লুনের কোণে অবস্থিত ছোট্ট ক্যাফেটি সবসময় এলারার আশ্রয়স্থল ছিল। প্রতি সন্ধ্যায় সে তার প্রিয় বইটি নিয়ে জানালার পাশে বসে থাকত, ক্যামোমাইল চায়ে চুমুক দিয়ে তার চারপাশের পৃথিবীকে ঘুরে বেড়াতে দেখত। এটি ছিল তার ছোট্ট একাকিত্বের জগৎ। সন্ধ্যা না আসা পর্যন্ত রোডও ভেতরে ঢুকে পড়ত। সে আগে কখনো দেখা অন্য কারো মতো ছিল না। তার উপস্থিতিতে কিছু একটা ছিল, শান্ত তীব্রতার এক আভা যা তার চারপাশের বাতাসকে আলাদা করে তুলেছিল। তার উষ্ণ বাদামি চোখ এবং কালো কোকড়ানো চুল ছিল যা সে ঘরটি পরীক্ষা করার সময় হাত দিয়ে চালাচ্ছিল। যখন তাদের চোখ মিলল তখন কিছু একটা বদলে গেল। একটি নীরব স্বীকৃতি, ভাগ্যের ফিসফিসানি। রোডো একটা কালো কফি অর্ডার করে কয়েক টেবিল দূরে বসে একটা জীর্ণ খাতা বের করল। সে অনুমান করল সে একজন লেখক, অথবা হয়তো অপরিচিতদের গল্প লেখা একজন শিল্পী। কিন্তু সে আর তার কাছে অপরিচিত ছিল না, আর নয়। সে একাধিকবার তার দিকে তাকাল এবং প্রতিবারই সে অনুভব করল তার হৃদয়ের স্পন্দন কমে যাচ্ছে। দিন কেটে গেল এবং তাদের নীরব কথোপকথন মৃদু হাসিতে পরিণত হলো, তারপর স্থির দৃষ্টিতে। একদিন সন্ধ্যায় যখন সে তার বইয়ের পাতা উল্টাতে থাকে, তখন একটি ছোট চিরকুট তার টেবিলে পড়ে যায়। কিছু গল্প একসাথে লেখার জন্য তৈরি। আমি কি তোমার সাথে যোগ দিতে পারি? রোডো। সে তাকিয়ে দেখল যে তাকে সেখানে দাঁড়িয়ে আছে, দ্বিধাগ্রস্ত কিন্তু আশাবাদী। হাসি মুখে সে তার পাশ দিয়ে চেয়ারটি সরিয়ে দিল এবং ঠিক এইভাবেই তাদের মধ্যে স্থানটি আর অস্তিত্বহীন হয়ে গেল। ক্যাফেতে তাদের সন্ধ্যাগুলি একটি রীতিতে পরিণত হয়েছিল। তারা হাসি, ফিসফিসিয়ে স্বপ্ন এবং তাদের অতীতের গল্প ভাগ করে নিয়েছিল। সে জানতে পেরেছিল যে সে আসলেই একজন লেখক, শহরের আঁকাবাঁকা রাস্তায় অনুপ্রেরণার পিছনে ছুটছিল। সে বুঝতে পারল যে সে বইয়ের পাতায় নিজের গল্প গেঁথে সান্ত্বনা খুঁজছে। এটা খুব সহজ ছিল, যেন তারা এতদিন ধরে একে অপরের জন্য অপেক্ষা করছিল।
এক রাতে ক্যাফের আলো নিভে যাওয়ার সাথে সাথে রোডো টেবিলের উপরে হাত দিল, তার আঙ্গুলগুলো তার আঙ্গুলের সাথে ঠেলে দিল। এলারা, সে বিটবিট করে বলল, আমার মনে হয় আমি সবচেয়ে সুন্দর গল্পটি খুঁজে পেয়েছি গু। সে তার চোখের দিকে তাকিয়ে জানল, কিছু প্রেমের গল্পের জন্য বিশাল ভঙ্গি বা নাটকীয় স্বীকারোক্তির প্রয়োজন হয় না। কিছু কেবল পাতায় পাতায় উন্মোচিত হয়েছে, যেন নিখুঁত বই। এবং তাদের গল্প সবেমাত্র শুরু হয়েছিল।